হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি এখানে এমন কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের এই অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্রে প্রায়শই দেখা যায় এবং এগুলো খুব কমন প্রশ্ন। যে কোনো জায়গার পরীক্ষাই হোক না কেন এই ধরনের প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন, কেননা এগুলো হচ্ছে তোমাদের একদম আইসিডিএস এর যে সিলেবাস, মানে আইসিডিএস এর সিলেবাসে তোমাদের নিউট্রিশন রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে। তো সেই নিউট্রিশন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং আইসিডিএস রিলেটেড এই প্রশ্নগুলো, এবং আমাদের এখন 2026-এ দাঁড়িয়ে অনেক কিছু জিনিস আপডেট হয়েছে। আইসিডিএস এর আগেও তোমাদের আমি ভিডিও বানিয়েছি, সেখান থেকে আরও অনেক নতুন নতুন প্রশ্ন যে জায়গাগুলো তোমাদের আসতে পারে, এই সব কিছু মিলিয়ে তোমাদের এই প্রশ্নের সেট ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে রাখবে। আর এর পিডিএফ কোথায় পাবে আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি, কন্টিনিউ করো। ভারতে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা দেখো আইসিডিএস এর পুরো নাম। আইসিডিএস এর পুরো নামও তোমাদের জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা সরকারিভাবে চালু হয়েছিল কত সালে? 1975 সালে মহাত্মা গান্ধীর 106তম জন্মবার্ষিকীতে 2 অক্টোবর এটা চালু হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টির অবস্থা এবং বৃদ্ধি মাপার জন্য যে চার্ট ব্যবহার করা হয় তার নাম কি? এটার নাম গ্রোথ চার্ট বা বৃদ্ধি তালিকা। এটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা। প্রোটিন এবং ক্যালোরি উভয়েরই তীব্র অভাবে শিশুদের দেহে কোন রোগটি দেখা যায়? ম্যারাসমাস। খাদ্যে যদি পর্যাপ্ত ক্যালোরি থাকে কিন্তু কেবল প্রোটিনের অভাব হয় তখন এই কোয়াশিয়রকর রোগটা হয়। কিন্তু এখানে আমাদের প্রোটিন এবং ক্যালোরি উভয়েরই তীব্র অভাবে শিশুদের রোগের কথা বলেছে, তো আমরা বলবো ম্যারাসমাস। স্কারভিটা ভিটামিন সি এর অভাবে হয়, আর রিকেটটা ভিটামিন ডি এর অভাবের, মানে ক্যালসিয়াম বা ডি এর অভাবজনিত একটা রোগ। এই পিডিএফ গুলো তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে, ওখানে সম্পূর্ণ গিয়ে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটা পড়তে পারবে। নলেজ অ্যাকাউন্টের এই যে ফ্রি নোটস সেকশন আছে, এই সেকশনে গেলে এই পিডিএফটা তোমাদের দেওয়া থাকবে, পুরোটাই তোমরা ওখান থেকে পড়তে পারবে। এছাড়া ওখানে বিভিন্ন কোর্সও চলছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা সহ অন্যান্য কোর্স উইথ মক টেস্ট, যেখানে তোমাদের লাইভ ক্লাস চলছে, যার পিডিএফ নোটসও তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। তো এগুলো সম্পর্কে জানার জন্য এই নাম্বারে তোমরা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কথা বলেও যুক্ত হতে পারো, এবং আইসিডিএস এর ব্যাচও তোমাদের খুব তাড়াতাড়ি আসবে, সেগুলো সম্পর্কেও তোমরা এইখানে কথা বলতে পারো। যাই হোক, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ফলিক অ্যাসিডের ঘাটতি হলে নবজাতক শিশুর কোন জন্মগত ত্রুটি হতে পারে? স্নায়ুতন্ত্রের ত্রুটি হতে পারে। এটাকে নিউরাল টিউব ডিফেক্ট নামক একটা মারাত্মক জন্মগত ত্রুটি বলা হয়। এটার নাম হচ্ছে, আমি তোমাদেরকে বাংলাতেই লিখে দিচ্ছি, নিউরাল টিউব এফেক্ট। অনেক সময় ধরো তোমাদের ঘুরিয়ে প্রশ্ন দিল ডিফেক্ট, ঠিক আছে। যে গর্ভাবস্থায় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে শিশুর মস্তিষ্ক আর মেরুদণ্ডে কোন রোগ হয়, বা নিউরাল টিউব ডিফেক্ট কখন হয়, এরকম ভাবে তোমাদের আসে। তো এটা স্নায়ুতন্ত্রজনিত একটা ত্রুটি, খুব ভালো করে মনে রাখবে। রাতকানা যেটা হয়, এটা ভিটামিন এ এর অভাবজনিত একটা রোগ, ঠিক আছে, যার ফলে শিশুরা কম আলোতে বা রাতের বেলায় স্পষ্ট দেখতে পায় না, তাতে রাতকানা হয়। আর ছানিটা একটু বয়স্কদের হয়ে থাকে, সাধারণত বয়সজনিত কারণে হয়। চোখে আঘাত লাগলে বা ডায়াবেটিসের জটিলতা থাকলে তখন ছানি হয়, চোখে ঠিকঠাকভাবে দেখা যায় না, এর জন্য অপারেশন করে আলাদা করে ছানি কাটিয়ে তারপরে আবার সেই রোগটাকে সুস্থ করা হয়। আর এইখানে থ্যালাসেমিয়া যেটা, এটা ভিটামিনের অভাবজনিত রোগ কিন্তু নয়, এটা হচ্ছে একটা বংশগত বা জিনগত রক্তের ব্যাধি থ্যালাসেমিয়া, যাতে মানে হিমোগ্লোবিন ঠিকঠাক করে তৈরি হয় না, তখন সেখানে থ্যালাসেমিয়া হয়। ভিটামিন ই এর অভাবে মানবদেহে মূলত কোন সমস্যাটি দেখা দেয়? দেখো, এই ভিটামিন ই কে কিন্তু প্রজনন ভিটামিন বলা হয়। তোমাদের এই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ভালো করে জেনে রাখবে। প্রজনন ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ই কে।
এটা ছাড়াও এটার একটা ইংরাজি নাম আছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। এই দুটো নামই তোমরা খুব ভালো করে জেনে রাখবে। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কাকে বলে বা প্রজনন ভিটামিন কাকে বলা হয়, ঠিক আছে? এটা পুরুষদের শুক্রাণুর সক্রিয়তা আর নারীদের জরায়ুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন ই। তো এখানে আমাদের উত্তর তাহলে হয়ে যাবে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতায় হ্রাস। এরপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টির স্তর বোঝার জন্য গ্রোথ চার্ট এর সবুজ রং কি নির্দেশ করে? এখানে যে গ্রোথ চার্ট থাকে সেখানে গ্রিন জোন বলে একটা জোন থাকে যেটা নির্দেশ করে স্বাভাবিক পুষ্টির স্তর, অর্থাৎ নর্মাল নিউট্রিশন, অর্থাৎ সেই শিশুর পুষ্টি ঠিকঠাক রয়েছে। এর মানে হলুদ অংশ মাঝারি অপুষ্টি নির্দেশ করে, মাঝারি অপুষ্টি, আর লাল যে অংশটা থাকে সেটা তীব্র অপুষ্টি নির্দেশ করে থাকে, বা অতি ঝুঁকিপূর্ণ মানে অপুষ্টি নির্দেশ করে হচ্ছে এই লাল রংটা। এরপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বা মানে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? নারী ও শিশু বিকাশ মন্ত্রক। এটা 1985 সালের আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে একটা বিভাগ ছিল। তো সেক্ষেত্রে তোমাদের অনেক সময় অপশনে হয়তো দেওয়া হতে পারে সেটা, কেননা পুরানো বইতে তোমরা ওটাই পাবে, কিন্তু বর্তমানে এটা 2006 সালে গঠন হওয়ার পর এটা আমরা বলবো নারী আর শিশু বিকাশ মন্ত্রক, যার দায়িত্বে বর্তমানে কে রয়েছেন, কোন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন? অন্নপূর্ণা দেবী। এই নামটাও তোমরা মনে রাখতে পারো যাদের কাছাকাছি পরীক্ষা রয়েছে, বর্তমানে ইনি রয়েছেন। এরপরে গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করার জন্য গর্ভবতী মহিলাদের প্রধানত কোন ট্যাবলেট দেওয়া হয়? আয়রন আর ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়। শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এটা অত্যন্ত জরুরি। নেক্সট, জন্মের ঠিক পরপরই শিশুকে কোন প্রতিষেধক টিকাটা দেওয়া বাধ্যতামূলক? একদম জন্মের পরপরই দিতে হয় বিসিজি। এটা শিশুর শরীরে মারাত্মক ধরনের যে যক্ষা বা টিবি এই রোগটা এবং মেনিনজাইটিস এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য শিশুদের জন্মের পরপরই এই বিসিজি টিকাটাকে দেওয়া হয়। আর তোমরা যদি ডিপিটি দেখো এটাও কিন্তু দেওয়া হয়, যেটা বর্তমানে পেন্টাভ্যালেন্ট বলে দেওয়া হয়, দেখবে টিকার যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে। তো এটা শিশুর জন্মের প্রথম 6 সপ্তাহের মধ্যে এটা চলে, এবং এখানে তোমার কিন্তু ডিপথেরিয়া তারপরে হুপিং কাশির ইংরাজি হচ্ছে পার্টুসিস, সেই জন্য এখানে ডি এর পরে এখানে পি থাকে। ডিপথোরিয়া, পার্টুসিস মানে হুপিং কাশি, আর একটা হচ্ছে ধনুষ্টঙ্কার বাংলাতে বলা হয়, কিন্তু এটারও ইংরাজি নাম হচ্ছে টিটেনাস। ওই কারণে দেখো এখানে ডিপথেরিয়ার ডি, পার্টুসিসের পি আর টিটেনাসের টি, সেই জন্য ডিপিটি টিকা বলে, প্রথম 6 সপ্তাহের মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিপিটি। ঠিক আছে, আর হামের টিকা এটা 9 মাস পূর্ণ হলে তারপরে দেওয়া হয় প্রথম ডোজ, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজটা দেওয়া হয় 16 থেকে 24 বছর বয়সের মধ্যে। তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা হলে এগুলো সবকটা তোমাদেরকে জানতে হবে। এগুলো বর্তমানে এমআর বা এমএমআর টিকার অংশ হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, আর টাইফয়েড টিকাটা এটা মোটামুটি 9 থেকে 12 মাস বা তার থেকে বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হয়। আইসিডিএস প্রকল্পে প্রাক প্রাথমিক শিক্ষা সাধারণত কোন বয়সের শিশুদের দেওয়া হয়? 3 থেকে 6 বছর। ঠিক আছে, এই বয়সের 3 থেকে 6 বছরের শিশুরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রাক প্রাথমিক শিক্ষার আওতাভুক্ত থাকে, যেখানে তাদের কোনো প্রাতিষ্ঠানিক চাপ নেই, মানে অক্ষর, সংখ্যা আর সামাজিক আচরণ শুধু শেখানো হয়। 3 থেকে 6 বছর প্রাথমিক পাঠ দেওয়া হয়। আর 0 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য মানে প্রাক প্রাথমিক শিক্ষা প্রযোজ্য নয়, এদের নিয়মিত শুধু টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, তারপর সাপ্লিমেন্টারি নিউট্রিশন এই সমস্ত কিছু দেওয়া হয়। 6 থেকে 10 বছর যখন বয়স হয় তখন তাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়
সেখানে অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা এখান থেকেই শুরু হয়, যেটা আইসিডিএস এর প্রকল্প মানে আইসিডিএস এর আওতার বাইরে, মানে আইসিডিএস এর প্রাক প্রাথমিক শিক্ষার পরিধির বাইরে আর কি। আর 1 থেকে 5 বছর এই বয়স সীমাটা আইসিডিএস এর কোনো জায়গাতে এরকম ধরনের বিভাজন নেই, সুতরাং এটা বাদ দাও। এরপরে মায়ের দুধে ব্রেস্ট মিল্ক সব ধরনের পুষ্টি উপাদান থাকলেও ব্রেস্ট মিল্কে সব ধরনের পুষ্টি উপাদান থাকলেও কোন খনিজ উপাদানটির পরিমাণ এতে খুব কম থাকে বা থাকে না বললেই চলে। দেখো এর মধ্যে কিন্তু আয়রন বা লোহাটা থাকে না, ওই জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের আয়রন বা লোহার কোনো একটা জিনিস তাদেরকে খাওয়াতে হয়, ওষুধ একটা খাওয়াতে হয়। তারপর ভারতের জাতীয় পুষ্টি মাস প্রতি বছর কোন মাসে পালন করা হয়? রাষ্ট্রীয় পোষণ মাহ, এটা প্রত্যেক বছর পালন করা হয় সেপ্টেম্বর মাসে। ভিটামিন এর তীব্র অভাবের ফলে শিশুদের চোখ শুষ্ক হয়ে যাওয়ার প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? এটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া অ্যাকচুয়ালি ভিটামিন এর অভাবজনিত একটা রোগ, যাতে করে আমাদের অশ্রু গ্রন্থিটা শুকিয়ে যায়, মানে ওই জন্য চোখের জল শুষ্ক হয়ে যায়। আর রিকেট এটা মূলত ভিটামিন ডি এর একটা এবং ক্যালসিয়াম এইগুলোর অভাবে হয়ে থাকে। শিশুদের হাড় নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাত পায়ের হাড় বেঁকে যায়। স্কারবিটা ভিটামিন সি এর অভাবে হয়, আর বেরিবেরি হয় ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের অভাবে। নেক্সট, শিশুদের পোলিও রোগটা মূলত কি ঘটিত রোগ? এই পোলিওর জন্য কিন্তু মনে রাখবে ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়, মানে মুখে ফোঁটা বা ড্রপ খাওয়ানো হয়। আর ইঞ্জেকশনের মধ্যে যেটা হয় দেওয়া হয় সেটা হচ্ছে আইপিভি। ওপিভির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। এগুলোর ফুল ফর্মগুলো তোমাদের জেনে রাখা উচিত যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং কর্মী পরীক্ষা দেবে। আর আইপিভি এর জন্য দেখো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটার পুরো নাম। কেমন? আর এটা অবশ্যই একটা ভাইরাস ঘটিত রোগ, মনে রাখবে। এরপরে শিশুর মস্তিষ্কের প্রায় 80% বিকাশ কোন বয়সের মধ্যে সম্পন্ন হয়? শিশুর মস্তিষ্কের প্রায় 80% বিকাশ 3 বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি এবং কর্মী পরীক্ষাতে তোমাদের এটা জিজ্ঞাসা করা হয়েছে। জন্মের পর প্রথম 6 মাস শিশুর জন্য একমাত্র আদর্শ খাবার কোনটা? শুধুমাত্র মায়ের বুকের দুধ, এটা হচ্ছে শিশুদের জন্য একমাত্র আদর্শ খাবার। শিশুর মনস্তত্ত্ব অনুযায়ী একটি শিশুর সামাজিকীকরণের প্রাথমিক বা প্রথম মাধ্যম কোনটা? পরিবার। সামাজিকীকরণের প্রথম শুরুয়াতই হয় এই পরিবার দিয়ে, যেখানে একটা শিশু প্রাতিষ্ঠানিক নিয়মকানুন, শৃঙ্খলা এবং বৃহত্তর সমাজের সাথে খাপ খাইয়ে নিতে শেখে। জন্মের পর মায়ের স্তন থেকে নিঃসৃত প্রথম হলদেটে ঘন দুধকে কি বলা হয়? এটাকে বলা হয় কোলস্ট্রাম। জলাতঙ্ক বা রেবিস রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? তা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। আলেকজান্ডার ফ্লেমিং, ইনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এটা বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, মনে রাখতে পারো তোমরা, বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক। এডওয়ার্ড জেনার, ইনি প্রথমে স্মল পক্স, যেটাকে বাংলাতে বলা হয় গুটি বসন্ত, এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এই কারণে এনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি বা টিকাকরণের জনক। আর জোনাস সাল্ক, ইনি প্রথম ইঞ্জেকশন যোগ্য টিকা আবিষ্কার করেছিলেন, মানে যেমন আইপিভি বললাম, এটা আবিষ্কার করেছিলেন তিনি। ইঞ্জেকশন যোগ্য পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। এরপরে ভিটামিন সি এর অভাবে হওয়া স্কারভি রোগটা মানবদেহের কোন অংশকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
দাঁতের মাড়ি। গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা রোধে যে IFA বড়ি দেওয়া হয় তাতে মূলত কি কি উপাদান থাকে? এ দেখো, এটাতেও মানে এই যে বলছিলাম আয়রন, এইটাতেই মেনলি থাকে, মানে এর মধ্যে 60 মিলিগ্রাম, ঠিক আছে, 60 মিলিগ্রাম এর মধ্যে তোমার মৌলিক আয়রন থাকে, শুধু আয়রন থাকে। আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটো হচ্ছে প্রধান উপাদান, যেগুলো আমাদের লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কেননা হিমোগ্লোবিন আমরা জানি একটা লৌহ ঘটিত রঞ্জক। তো যারা যারা ICDS অঙ্গনওয়াড়ি এবং কর্মী পরীক্ষা দেবে তাদের জন্য এইগুলো জানা অত্যন্ত জরুরি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর অভাবে ছোটদের তো রিকেট হয়, বড়দেরও একটা রোগ হয়, এটা ছোটদের হয়, বাচ্চাদের, আর বড়দের একটা রোগ হয় যেটার নাম হচ্ছে অস্টিও ম্যালেশিয়া। এই রোগটা বড়দের হয়। এরপরে একজন সুস্থ মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত? একজন সুস্থ মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটাকে সেন্টিগ্রেডে জিজ্ঞাসা করলে বলবে মোটামুটি 37 ডিগ্রির কাছাকাছি আর কি। এর কাছাকাছি অনেক সময় 36.8 থাকে, এরকম সামথিং থাকে, মানে সেন্টিগ্রেডে যদি জিজ্ঞাসা করে আর কি। এরপরে শিশুর মানসিক আর শারীরিক বিকাশের জন্য কোন গ্রন্থির হরমোন সরাসরি জড়িত? থাইরয়েড গ্রন্থি। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পরীক্ষামূলকভাবে ICDS প্রকল্প চালু করা হয়েছিল? কলকাতার খিদিরপুর আর পুরুলিয়ার মানবাজারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি সরবরাহের অন্যতম ভিত্তি হচ্ছে SNP। এই SNPর পুরো নাম কি? সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। এর বাংলাতে যদি বলা হয় এটার মানে হচ্ছে পরিপূরক পুষ্টি কর্মসূচি। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ICDS প্রকল্পের সূচনা হয়? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1974 থেকে 1978 পর্যন্ত চলেছিল, এই সময়টায় এই তোমার ICDS প্রকল্পের সূচনা হয়। পানীয় জলে দীর্ঘকাল ধরে ফ্লোরাইডের আধিক্য থাকলে মানুষের কোন রোগ হয়? দেখো, পানীয় জলে ফ্লোরাইডের অভাব থাকলে ফ্লোরোসিস, আর শিল্পজাত বর্জ্যের মাধ্যমে জলে মিশে যাওয়া বিষাক্ত পারদের জন্য হয় হচ্ছে তোমার এই মিনামাটা। আর এটা মূলত একটা ক্যাডমিয়াম ঘটিত রোগ। আর ব্ল্যাকফুট ডিজিজ, এটাও পানীয় জলে অতিরিক্ত পরিমাণে আর্সেনিক যদি থাকে তখন এই রোগটা হয়ে থাকে। 1975 সালের 2রা অক্টোবর যখন ICDS প্রকল্প দেশ জুড়ে চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে জাতীয় স্তরে পুষ্টি সহায়তার জন্য মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? এটা চালু হয়েছিল 1995 সালের 15ই আগস্ট। প্রাথমিকভাবে এর নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম ফর নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। পরবর্তীতে এটা মিড ডে মিল এবং বর্তমানে এটার নাম হচ্ছে PM পোষণ। ভারতে কোন রাজ্য প্রথম মিড ডে মিল বা মধ্যাহ্নভোজন কর্মসূচি চালু করা হয়েছিল? তামিলনাড়ুতে। ICDS অঙ্গনওয়াড়ি এবং কর্মী পরীক্ষাতে তোমাদের এই মিড ডে মিল নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এটা ভালো করে দেখে রাখবে এই জায়গাগুলো। পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিক স্তরে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? এটা চালু হয়েছিল 2003 সালে। এটা 1995 সালে এই আমাদের কেন্দ্র এই প্রকল্পটা নিয়ে আসে, মানে কেন্দ্রীয় প্রকল্প হিসাবে এলেও 2001 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2003 সালে সমস্ত সরকারি আর সাহায্যকারী, মানে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে এটা বাধ্যতামূলকভাবে চালু করা হয়। কিন্তু এটা প্রথম কেন্দ্রীয় সরকার এনেছিল 1995-এ। তো এই জায়গাটা আমাদের অনেক সময় গুলিয়ে যায়, সেই জন্য আমি একটু ভেঙে বলে দিলাম। এরপর 2021 সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখেছে?
এটার নাম রাখা হয়েছে এখন পিএম পোষণ, মানে ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক স্তরের অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর একজন শিশুর দৈনিক খাবারে কত ক্যালোরি শক্তি থাকা বাধ্যতামূলক? 450 ক্যালোরি। উচ্চ প্রাথমিক স্তরের অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পিএম পোষণ স্কিমে দৈনিক কত গ্রাম প্রোটিন বরাদ্দ করা হয়েছে? 20 গ্রাম। আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 12 গ্রাম। এটা হচ্ছে তোমার 450 ক্যালোরি, ঠিক আছে, এটা 450 ক্যালোরি ক্লাস 1 থেকে 5, আর ক্লাস 6 থেকে 8 700 ক্যালোরি, আর হচ্ছে তোমার মানে দৈনিক প্রোটিন হচ্ছে 20 গ্রাম। ওকে, নেক্সট, প্রাক প্রাথমিক বা বালবাটিকা স্তরের শিশুদের মিড ডে মিলের আওতায় আনার মূল উদ্দেশ্য কি? একেবারে ছোট বয়স থেকেই অপুষ্টি দূর করা এবং পুষ্টির ভিত শক্ত করা। তো এইগুলো তোমাদের আজকে ছিল। আমি এইগুলো যেগুলো বললাম তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি নোট সেকশনে গিয়ে তোমরা এর পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে। আর তোমাদের আইসিডিএস রিলেটেড আর কোনো হেল্প লাগলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর এই অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমাদের নিয়মিত যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলোর পিডিএফ তোমরা এখান থেকে পড়তে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন বা আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।